ভাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারে নামকরণ ছিল সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা বুঝতে গিয়ে চ্যাপ্টারটিকে 5টি পয়েন্টে ভাগ করতে হয়েছিল। তার মধ্যে প্রথম দুটো পয়েন্ট অর্থাৎ 19 শতকের বাংলার সংবাদপত্র, সাময়িক পত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন, এটি আমরা বুঝেছি। 2 নম্বর পয়েন্ট 19 শতকের বাংলার শিক্ষা সংস্কার। এই দুটো পয়েন্ট আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজ আমরা পরের 3টে পয়েন্ট আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 10 এর দ্বিতীয় অধ্যায়ের 19 শতকের বাংলার সমাজ সংস্কার, 19 শতকের বাংলার ধর্ম সংস্কার এবং 3 নম্বর পয়েন্ট বাংলার নবজাগরণ, চরিত্র বিশ্লেষণ ও বিতর্ক। অতএব শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। পাশ্চাত্য শিক্ষা প্রসারের আগে বাংলার সমাজ নানা ধরনের কুসংস্কার ও অন্ধবিশ্বাসে জর্জরিত ছিল। এই সময় অর্থাৎ 19 শতকে নানা ধরনের কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস এর পাশাপাশি সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ, দেবদাসী প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতির মতো কুসংস্কারগুলো সমাজে প্রচলিত ছিল। এগুলোর বিরুদ্ধে কিছু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক তথা ব্রাহ্ম সমাজ, নব্যবঙ্গ গোষ্ঠী আন্দোলন শুরু করে এবং তাদের প্রচেষ্টায় দেখা যায় বাংলার সমাজে এক জাগরণ। 19 শতকের বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজ আমরা জানি 1828 খ্রিস্টাব্দে ভারত পথিক তথা আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটি 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। এই ব্রাহ্ম সমাজ 19 শতকের বাংলার সমাজ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রামমোহনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদের প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান, সর্বধর্ম সমন্বয়, মানবতাবাদ প্রতিষ্ঠা প্রভৃতির উদ্দেশ্যে এক সামাজিক আন্দোলন শুরু করে। রামমোহনের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীতে তিনি 1843 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রতিষ্ঠা করেন এবং এই তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে তিনি সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস এগুলোর বিরুদ্ধে প্রচার শুরু করেন। অর্থাৎ 19 শতকের বাংলার যে সামাজিক কুসংস্কারগুলি তথা বাল্য বিবাহ, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা প্রভৃতির বিরুদ্ধে, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারী স্বাধীনতা, শ্রমিক কল্যাণ প্রভৃতির পক্ষে আন্দোলন শুরু করে কে? ব্রাহ্ম সমাজ। অতএব 19 শতকের বাংলার সমাজ সংস্কারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রাহ্ম সমাজ। তারপরে 19 শতকের বাংলার সমাজ সংস্কারের একটি ইস্যু ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা আমরা জানি এটি ছিল একটি হিন্দু সমাজের একটি নিষ্ঠুর প্রথা। তখনকার দিনে বাল্য বিবাহ অর্থাৎ খুব কম বয়সের মেয়েদের বয়স যখন থাকতো 8 বছর, 10 বছর, 12 বছর, এই কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হতো বয়স্ক জমিদার, মহাজন বা উচ্চ বিত্ত ব্যক্তির সঙ্গে এবং সেই সময় স্বামীর বয়স হয়ে দাঁড়াতো 80 বছর, 85 বছর, 90 বছর। এই বয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার সুবাদে দেখা যেত খুব অল্প সময়ের মধ্যে বয়স্ক স্বামী মারা যেত এবং তখন হতো সহমরণ। এই বয়স্ক স্বামীর চিতায় কম বয়সী স্ত্রীকে সহমরণ অর্থাৎ একই চিতায় পুড়িয়ে মারা হতো। এই যে বর্বরতা, এটার বিরুদ্ধে, এই সতীদাহর বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায়। পরবর্তীকালে তিনি এই উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দে একটি বাংলা পুস্তিকা প্রকাশ করেন। তিনি মনুসংহিতা সহ বিভিন্ন হিন্দু শাস্ত্র ও ধর্মশাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ প্রথা হিন্দু ধর্ম ও শাস্ত্র বিরোধী।
রাজা রামমোহন রায়ের এই জোরালো আন্দোলনের ফলে তৎকালীন বাংলার গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেজুলেশন দ্বারা এই সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন। তারপরে 19 শতকের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি ছিলেন হিন্দু কলেজের ইংরেজি এবং ইতিহাসের অধ্যাপক। হিন্দু কলেজের এই তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তার অনুগামীদের নিয়ে এই সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেন সেটিকে বলা হয় নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ডিরোজিওর লেখা ফকির অব জঙ্গিরা নামক কাব্যগ্রন্থের আমার স্বদেশ ভূমি ভারতের প্রতি কবিতায় তার স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায়। ডিরোজিও তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা যুক্তিবাদ প্রসার করার উদ্দেশ্যে 1827 খ্রিস্টাব্দে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এখানে ডিরোজিও এবং তার অনুগামীরা জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা প্রভৃতি এই সামাজিক কুসংস্কারগুলির বিরুদ্ধে নিজেদের মতামত ব্যক্ত করতেন। তাদের মুখপত্রের নাম ছিল অ্যাথেনিয়াম। তাদের উদ্যোগে প্রকাশিত পার্থেনন পত্রিকায় নিয়মিত নারী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা প্রভৃতির সপক্ষে এবং ক্যালাইডোস্কোপ নামক পত্রিকায় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রচার চালানো হয়। জ্বরে আক্রান্ত হয়ে খুব কম বয়সে, মাত্র 23 বছর বয়সে 1831 খ্রিস্টাব্দে ডিরোজিও মারা যান। তবে ডিরোজিও মৃত্যু হলেও তার এই আন্দোলন তার অনুগামীরা, তার ছাত্ররা, নব্যবঙ্গীয়রা কন্টিনিউ করেছিল, চালিয়ে গিয়েছিল। তার এই অনুগামীর মধ্যে, শিষ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রসিক কৃষ্ণ মল্লিক, প্যারীচাঁদ মিত্র, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী প্রমুখ। অর্থাৎ 19 শতকের বাংলার সামাজিক কুসংস্কার দূরীকরণে ডিরোজিও এবং তার অনুগামীরা অর্থাৎ নব্যবঙ্গ দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 19 শতকের বাংলার এক মহীয়সী ব্যক্তি ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। 19 শতকের বাংলার মুসলিম সমাজের শিক্ষার প্রসার, জনকল্যাণ প্রভৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এই হাজী মোহাম্মদ মহসিন। তিনি ছিলেন শিক্ষাব্রতী, সমাজসেবক এবং দানশীল ব্যক্তি। তিনি নিজেকে সম্পূর্ণ নিঃস্ব করে নিজের যাবতীয় সম্পদ দান করে দিয়েছিলেন মুসলিম সমাজের কল্যাণের উদ্দেশ্যে। তার দানের অর্থ দিয়ে মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট তৈরি, খাল খনন, পুকুর খনন প্রভৃতি কাজ করা হয়েছিল। তার অর্থ সম্পদ দিয়ে গড়ে ওঠে মহসিন তহবিল। এই মহসিন তহবিলের অর্থে চুঁচুড়ায় গড়ে ওঠে একটি কলেজ, যা বর্তমানে হুগলি মহসিন কলেজ নামে পরিচিত। এছাড়াও হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি ব্রাঞ্চ স্কুল, হুগলি ইমামবাড়া, হুগলি মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং হুগলির ইমামবাড়া, হুগলির হাসপাতাল প্রভৃতি স্থাপিত হয়েছিল এই হাজী মোহাম্মদ মহসিনের অর্থ সাহায্যে। অতএব 19 শতকের মুসলিম সমাজের জাগরণে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন হাজী মোহাম্মদ মহসিন। তোমরা বুঝতে পারলে যে সতীদাহ প্রথা তবে নিষিদ্ধ হলো। অতএব বয়স্ক স্বামীর চিতায় আর তার স্ত্রীকে পুড়িয়ে মারা হবে না, সেটি আইন পাশ হলো। কবে? 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের আন্দোলনের ফলে এবং লর্ড উইলিয়াম বেন্টিংকে উদ্যোগে। কিন্তু তারপরেও ভাবো যে এই যে অল্প বয়সের মেয়ে, যার বয়স হয়তো 15 বছর, 20 বছর বা 25 বছর, এই অল্প বয়সী মেয়ে, তাকে সারা জীবন বিধবা হিসেবে জীবন কাটাতে হবে। এই যে বিধবা হিসেবে থাকা প্রচন্ড কষ্টকর। তখনকার দিনে বিধবাদের উপরে নিয়ম শৃঙ্খলার ভার ছিল আরো বেশি। তখনকার দিনে বিধবাদের মধ্যে প্রচলিত ছিল যে বিধবারা সর্বদা সাদা শাড়ি পরবে, বিধবারা ঘরের বাইরে বেরোতে পারবে না, কোনো রঙিন কিছু জীবনে থাকবে না, কোনো আমিষ ভোজন করতে পারবে না, তারা পায়ে চটি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ঘরের এক কোণে জীবনটাকে তাদের কাটাতে হবে। এই যে বিধবার জীবন, সারা জীবন তাকে এইভাবে থাকা সম্ভব নয়। এই জিনিসটাকে খুব গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং সেই বিধবাদের আবার যেন বিবাহ সম্ভব হয়, বিধবারা যেন আবার বিবাহ করতে পারে, সেই জন্য আন্দোলন শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বিধবা বিবাহকে আইনসম্মত করার জন্য তিনি গণস্বাক্ষর এর ব্যবস্থা গ্রহণ করেন এবং এই গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র ব্রিটিশ সরকারের কাছে পেশ করেন এবং তার এই আবেদনে সাড়া দিয়ে লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দের 16ই জুলাই বিধবা বিবাহ আইন পাস করেন এবং তার ফলে বিধবারা আবার থেকে বিবাহের সুযোগ পায়। এই বছরই অর্থাৎ 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এর সঙ্গে বর্ধমানের কালীমতি নামে এক বিধবার বিবাহ হয় এবং এটি ছিল কলকাতার প্রথম বিধবা বিবাহ। পরবর্তীকালে 1870 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজ পুত্র নারায়ণ চন্দ্রকে ভবসুন্দরী নামে এক বিধবার সঙ্গে বিবাহ দেন এবং নজির সৃষ্টি করেন। অতএব এই বিধবার পুনর্বিবাহের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই চ্যাপ্টারের 4 নম্বর টপিক, সেটি হচ্ছে 19 শতকের বাংলার ধর্ম সংস্কার। ধর্মের দিক থেকে যদি বলা যায় 19 শতক ছিল অনেকটাই পশ্চাৎপদ, পিছিয়ে পড়া। 19 শতকের বাংলার ধর্মীয় জীবনেও ছিল নানা ধরনের কুসংস্কার এবং এই কুসংস্কার দূরীকরণে ব্রাহ্ম আন্দোলন, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমেই যেটি আলোচনা করব সেটি হচ্ছে ব্রাহ্ম আন্দোলন। আমরা জানি 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন এবং সেটি 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। এছাড়াও 1803 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় বহু দেববাদের বিরুদ্ধে এবং একেশ্বরবাদের সমর্থনে ফার্সি ভাষায় একটি পুস্তিকা রচনা করেন যার নাম তুয়াফাত উল মুওয়াহিদিন বা একেশ্বরবাদীদের প্রতি। রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেখা যায় ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে এই ধর্মীয় কুসংস্কারগুলির বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। তারপরে দেখা যায় কেশবচন্দ্র সেন এবং কেশবচন্দ্র সেন এর নেতৃত্বে বিভিন্ন সামাজিক অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, পর্দা প্রথা, মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে এবং বিধবা বিবাহ, অসবর্ণ বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতির সপক্ষে ব্যাপক প্রচার চালানো হয়। 1860 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন সঙ্গত সভা নামে একটি সংগঠন গড়ে তোলেন যার কাজ ছিল নিপীড়িত মানুষের জন্য জনসেবার আদর্শ গড়ে তোলা। কেশবচন্দ্র সেনের এই কার্যাবলীর জন্যই দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন। অর্থাৎ কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তাদের নেতৃত্বে পৌত্তলিকতার বিরোধিতা, একেশ্বরবাদ, সর্বধর্ম সমন্বয়, মানবতাবাদ প্রভৃতি উচ্চ ধর্মীয় আদর্শগুলির প্রচার এই ব্রাহ্ম সমাজের মাধ্যমে চলতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্রের মতবিরোধ দেখা দেয় এবং কেশবচন্দ্র সেন তার অনুগামীদের নিয়ে 1866 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে আদি সংগঠন, যে মূল সংগঠন, সেটি আদি ব্রাহ্ম সমাজ নামেই পরিচিতি লাভ করে। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে সংস্কার ধর্মীয় আন্দোলন চলতে থাকে এবং এই কেশবচন্দ্র সেনের আন্দোলনের প্রভাবেই ব্রিটিশ সরকার 3 আইন পাস করে 1872 খ্রিস্টাব্দে। এই আইন অনুসারে বাল্য বিবাহ, বহু বিবাহকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীকালে কেশবচন্দ্র সেনের সঙ্গে ভারতীয় ব্রাহ্ম সমাজের মতবিরোধ দেখা দেয় এবং কিছু তরুণ যথা শিবনাথ শাস্ত্রী, বিজয় কৃষ্ণ গোস্বামী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে নববিধান ব্রাহ্ম সমাজ এর আদর্শ তুলে ধরেন। অর্থাৎ প্রথমে যেটি ছিল ব্রাহ্ম সভা সেটি হলো ব্রাহ্ম সমাজ। পরবর্তীতে দেখা যায় যে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একটি হয় ভারতীয় ব্রাহ্ম সমাজ, অপরটি হয় আদি ব্রাহ্ম সমাজ। পরবর্তীতে আবার দেখা যায় ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ দুটো ভাগে বিভক্ত হয়, সাধারণ ব্রাহ্ম সমাজ এবং নববিধান ব্রাহ্ম সমাজ। লাস্টলি নববিধান ব্রাহ্ম সমাজের জনপ্রিয়তা অনেকটা কমে যায় এবং সাধারণ ব্রাহ্ম সমাজের উদ্যোগেই এই সামাজিক তথা ধর্মীয় সংস্কারবাদী আন্দোলনগুলি চলতে থাকে। 19 শতকের বাংলার এক উল্লেখযোগ্য সমাজ সংস্কারক ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। এই বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন 19 শতকের দ্বিতীয়ার্ধের একজন সাধক।
তিনি প্রথমে সাধারণ ব্রাহ্ম সমাজের পক্ষে কাজ করেছিলেন, কিন্তু ধর্মচিন্তা সংস্কারের নানা দ্বন্দ্বের মধ্যে তিনি নতুন পথ খুঁজে পান, এক নতুন পথের সন্ধান পান এবং তিনি সাধারণ ব্রাহ্ম সমাজ থেকে পদত্যাগ করেন। তার এই যে ধর্ম সমন্বয়ের ভাবনা, এই ধর্ম সমন্বয়ের ভাবনাকে বিপিন চন্দ্র পাল নব্য বৈষ্ণব আন্দোলন বলেছেন এবং তাকে আধুনিক যুগের মানুষ বলে অভিহিত করেছেন। অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, মনোরঞ্জন গুহ ঠাকুরতা, সতীশ চন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন এই বিজয় কৃষ্ণ গোস্বামীর শিষ্য। বিজয় কৃষ্ণ গোস্বামী স্ত্রী শিক্ষা ও নারী শিক্ষার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তাদের উন্নতির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরের ঊনবিংশ শতকের এক উল্লেখযোগ্য সাধক তিনি হচ্ছেন শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ পরম হংসদেব। শ্রী রামকৃষ্ণ যে সহজ সরল ভাষায় এবং উপমার মাধ্যমে ধর্মীয় মতাদর্শ প্রচার করতেন, তা শিক্ষিত অশিক্ষিত বাঙালি সকলের কাছেই ছিল অনেকটাই গ্রহণযোগ্য। শ্রী রামকৃষ্ণ বলতেন সকল ধর্মই সত্য, অর্থাৎ তার কথাই সব ধর্মের লোকেরাই একই ঈশ্বরকে ডাকছে। কেউ বলেন ঈশ্বর, কেউ রাম, কেউ হরি, কেউ আবার আল্লাহ, কেউ আবার ব্রহ্মা, অর্থাৎ নাম আলাদা কিন্তু একই বস্তু। আরেকটি উদ্ধৃতি তোমরা যদি দেখো তো বুঝতে পারবে। শ্রী রামকৃষ্ণ বলতেন ছাদে নানা ভাবে ওঠা যায়, পাকা সিঁড়ি, কাঠের সিঁড়ি, বাঁকা সিঁড়ি, আবার শুধু দড়ি বেয়েও কাঠে ওঠা যায়, তবে উঠবার সময় একটা ধরে উঠতে হয়। দু তিন রকম ভাবে সিঁড়িতে পা দিয়ে ওঠা যায় না, অর্থাৎ যে কোনো ভাবেই হোক ছাদে উঠলেই হলো। তাই তিনি বলেন যত মত তত পথ। এই আদর্শ প্রচার করে তিনি বলেন যে সব সাধনার পথই হচ্ছে সত্য এবং সঠিক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের সাধনার মধ্যে দিয়েই ঈশ্বর লাভ করা সম্ভব। শ্রী রামকৃষ্ণ বলতেন ধর্মীয় আড়ম্বর, মূর্তি পূজা, শাস্ত্র চর্চা, যাগযজ্ঞ, আচার অনুষ্ঠান প্রভৃতির মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় না। কেবলমাত্র আন্তরিক ভক্তির দ্বারাই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবাই হচ্ছে আসল কথা। এই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যিনি প্রাচীন অদ্বৈত বেদান্ত দর্শনকে নিজস্ব ভাষায় নিজস্ব ব্যাখ্যার মাধ্যমে জনপ্রিয় করে তোলেন। তিনি বলেন সর্বত্রই ব্রহ্মার উপস্থিতি, সাধারণ মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা। তিনি আত্মার মুক্তির জন্য সমাধির উপর বিশেষ গুরুত্বের কথা বলেন। তিনি এই যে ব্যাখ্যা দিলেন সেটি হচ্ছে নব্য বেদান্তবাদ। 1893 খ্রিস্টাব্দ 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোতে গিয়েছিলেন। আমেরিকার শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়েছিলেন এবং সেখানে তিনি ভারতের সনাতন হিন্দু ধর্মের এই যে অদ্বৈত বেদান্তের দর্শন, বেদান্তের আদর্শ ও বিশ্বজনীন মানবতাবাদ, প্রেমের কথা, এই আদর্শ সকলের সামনে তুলে ধরেন। সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের 19 শতকের বাংলার এক উল্লেখযোগ্য মনীষী তথা সাধক ছিলেন লালন ফকির। এই ঊনবিংশ শতকের বাংলার ধর্ম সমন্বয়ের যেসব উদ্যোগ গ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন এই লালন ফকির, যিনি লালন সাঁই নামে পরিচিত ছিলেন। তিনি তার গানের মাধ্যমে ধর্ম সমন্বয় বার্তা প্রচার করেন। জাতপাতের ঘোর বিরোধী ছিলেন তিনি এবং কোন ধর্মীয় রীতিনীতিতে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে তিনি মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। লালন ফকির গান বেঁধেছিলেন। তিনি বলতেন সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম এই নজরে। অর্থাৎ এই ধর্ম সমন্বয়ের আদর্শ তুলে ধরেছিলেন এবং সকলের সামনে ধর্ম সমন্বয়ের বার্তার কথা তার গানের মাধ্যমে প্রচার করেছিলেন লালন ফকির। রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্বকবি নামে পরিচিত, এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান এবং দর্শনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। 2 নম্বর চ্যাপ্টারের আমাদের লাস্ট টপিক অর্থাৎ 5 নম্বর টপিক সেটি হচ্ছে বাংলার নবজাগরণ, চরিত্র বিশ্লেষণ এবং বিতর্ক। নবজাগরণ
তার অর্থ কি আমরা জানি, নবজাগরণ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেনেসা বা জেগে ওঠা। পঞ্চদশ শতকে ইউরোপে, বিশেষ করে ইতালিতে বৌদ্ধিক জগতে যে আলোড়ন ঘটে, যে অগ্রগতি ঘটে, তাকেই নবজাগরণ বা রেনেসা বলা হয়। তৎকালীন ইউরোপের মানবতাবাদী যারা ছিলেন, তারা তাদের লেখনীর মাধ্যমে, তাদের চিত্রের মাধ্যমে, তাদের গ্রন্থের মাধ্যমে এই বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। ইতালির নবজাগরণের ফলে শিল্প, সাহিত্য, ধর্ম, সমাজ প্রতিটি ক্ষেত্রে চরম উৎকর্ষতা লাভ করে। ইতালির ফ্লোরেন্স নগরে প্রথম এই নবজাগরণ ঘটে এবং তারপরে সেটি ইতালি থেকে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। একই রকম আমরা দেখতে পাই বাংলায় 19 শতকে। এই যে 19 শতকে বিভিন্ন মহাপুরুষদের আগমন, তাদের দ্বারা শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার, এই যে উদ্যোগ গ্রহণ, তার ফলেও দেখা যায় যে 19 শতকে বাংলার ভাব জগতে এক বৌদ্ধিক আলোড়ন ঘটে এবং এই বৌদ্ধিক অগ্রগতিকে, আলোড়নকে, জেগে ওঠাকে বলা হচ্ছে বাংলার নবজাগরণ। তবে বিষয়টি নিয়ে একটু বিতর্ক রয়েছে। 19 শতকের বাংলার আমরা যদি নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করি, তবে আমরা বুঝতে পারবো এই যে 19 শতকের বাংলার নবজাগরণ, এর ব্যাপ্তি ছিল সীমিত। এটি ছিল মূলত শহর কেন্দ্রিক, আরো যদি বলা যায় একদমই কলকাতা কেন্দ্রিক। এটি কলকাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল, গ্রামের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি। 2 নম্বর যদি আমরা বলি, এই জাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল নাগরিক সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যারা সমাজের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অশিক্ষিত মানুষ, তাদের মধ্যে এই জাগরণ দেখা যায়নি। 3 নম্বর, বাংলার এই যে জাগরণ, তা অতিরিক্ত বা অতিমাত্রায় ছিল ব্রিটিশ নির্ভর, পাশ্চাত্য শিক্ষার অনেকটাই অবদান ছিল। 4 নম্বর ছিল বাংলার এই নবজাগরণ প্রকৃতপক্ষে হিন্দু জাগরণবাদে পর্যবেসিত হয়েছিল, অর্থাৎ হিন্দু সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সর্বত্র সব সমাজের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব লক্ষ্য করা যায় না। এবার প্রশ্ন আসে, এই যে 19 শতকে বাংলার বৌদ্ধিক আন্দোলন ও অগ্রগতি, এটিকে কি প্রকৃত অর্থে বাংলার নবজাগরণ বা রেনেসা বলা যায় কি? এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে এবং দেখা যায় ঐতিহাসিক যদুনাথ সরকার, সুশোভন সরকার প্রমুখেরা 19 শতকের বাংলার এই বৌদ্ধিক আন্দোলনকে, অগ্রগতিকে নবজাগরণ বলে স্বীকার করেছেন। তারা এটিকে নবজাগরণ রূপেই ব্যাখ্যা করেছেন। আবার অন্যদিকে ডক্টর অমলেশ ত্রিপাঠী, অশোক মিত্র, বিনয় ঘোষ, সুপ্রকাশ রায়, ডক্টর বরুণ দে, ডক্টর সুমিত সরকার প্রমুখ এই জাগরণকে, এই 19 শতকের বৌদ্ধিক আলোড়নকে, অগ্রগতিকে নবজাগরণ বলতে রাজি নন। তারা এটিকে নবজাগরণ বলে স্বীকার করেন না। লাস্টলি সেন্সর কমিশনার অশোক মিত্র 1951 খ্রিস্টাব্দে তিনি এই 19 শতকের বাংলার অগ্রগতিকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন। অতএব আজকের আমাদের এই ক্লাসে তোমরা তোমাদের ইতিহাসের ক্লাস 10-এর ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টারের পরের যে 3টে টপিক ছিল, অর্থাৎ 19 শতকের বাংলার সমাজ সংস্কার সম্বন্ধে জানলা, 19 শতকের বাংলার ধর্ম সংস্কার সম্বন্ধে জানলা এবং 19 শতকের বাংলার নবজাগরণ, তার চরিত্র, বিশ্লেষণ এবং বিতর্ক বিষয়টি জানলা। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।